আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ গ্রেফতার। সাভারে আরেকটি হত্যা মামলায় আসামি শেখ হাসিনা, রেহানা ও জয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার অভিযোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফরিদপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাতে তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পল্টন থানায় হত্যা মামলা রয়েছে। গ্রেফতারের পর জাফরুল্লাহকে ডিবি কার্যালয়ে নেওয়ার পর তিনি অসুস্থ বোধ করায় তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি পুলিশি পাহারায় চিকিৎসাধীন। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন তৎকালীন ফরিদপুর ৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফরুল্লাহ। পরে ২০১৪ ও ২০১৮ সালে ফরিদপুর ৪ আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হেরে যান তিনি। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনেও নিক্সনের কাছে পরাজিত হন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং সাবেক প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছেলে সজীব ওয়াজেদ জয় সহ ২১৬ জনকে আসামি করে সাভারে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাসেল গাজী নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় বৃহস্পতিবার সকালে মামলাটি দায়ের করেন তার মামাতো ভাই সাহেব আলী। আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগ সাজশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা, মারপিট ও গুলিবর্ষণ করে হত্যা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক। নিহত রাসেল গাজী ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার গাজীরচট মধ্যপাড়া গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। ওই দিন বেলা ১১টার দিকে আশুলিয়ার বাইপাইলে পুলিশ বক্সের সামনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান রাসেল গাজী। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও। গণপিটুনিতে নিহত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা। বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গতকাল সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখতে পায় কয়েকজন শিক্ষার্থী। এই সময় বিক্ষুব্ধ কয়েকজন শিক্ষার্থী তাকে গণপিটুনি দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির হাতে তুলে দেয়। পরে প্রক্টোরিয়াল বডি তাকে পুলিশের কাছে সোপর্দ করে। গুরুতর আহত শামীমকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করার পর রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ ও শামীমের পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহত শামীম মোল্লা আশুলিয়ার কাঠকড়া মোল্লাবাড়ির ইয়াজউদ্দিন মোল্লার ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বিরুদ্ধে গত ১৫ জুলাই রাতে ভিসির বাসভবনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ $১০৪ বিলিয়ন কাছাকাছি পৌঁছেছে। দেশের ইতিহাসে বিদেশি ঋণের এটাই সর্বোচ্চ রেকর্ড। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের জুন শেষে বিদেশি ঋণের পরিমাণ ১০৩.৭৯ বিলিয়ন তথা $১০,৩৭৯ কোটি পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১২,৪৫,০৭৮ কোটি টাকা। এর মধ্যে শুধু শেখ হাসিনা সরকারের আমলেই বিদেশি ঋণ বেড়েছে $৫৩.৪২ বিলিয়ন। ২০০৯ সালের জুন মাসের শেষে সরকারের বিদেশি ঋণ ছিল $৫০.৩৬ বিলিয়ন। ১৫ বছর ৮ মাসের ব্যবধানে বিদেশি ঋণ বেড়ে দ্বিগুণ হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সরকারি খাতের বিদেশি ঋণের মধ্যে সরকারের নিজস্ব, কেন্দ্রীয় ব্যাংকের, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও সরকারি সংস্থার ঋণ রয়েছে। পেশায় ওয়ার্ড বয়, জড়িত শ্রমিক লীগের রাজনীতিতে। আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীদের ছত্রছায়ায় হয়ে উঠেছিলেন হাসপাতালের সম্রাট। রংপুর মেডিকেলের ৪র্থ শ্রেণীর কর্মচারীর নেতা আশিকুর রহমান নয়ন ১২ বছর আধিপত্য বিস্তার করে গড়েছেন সম্পদের পাহাড়। চিকিৎসা ব্যবস্থা থেকে টেন্ডারবাজি প্রতিটি দফতরেই ছিল তার দখলে। রংপুর মেডিকেল নিয়ে জুয়েল আহমেদের ৩ পর্বের রিপোর্টের আজ থাকছে দ্বিতীয় পর্ব। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ শ্রেণীর কর্মচারী নেতা আশিকুর রহমান নয়ন দাপট দেখিয়ে হয়েছে হাসপাতালের গডফাদার। ২০১২ সালে অফিস সহায়ক পদে যোগ দিয়ে স্থানীয় নেতাদের মদদে নয়ন হয়ে ওঠে বেপরোয়া। তার ইশারা ছাড়া নড়ত না কোনো ফাইল,
কর্মকর্তা থেকে শুরু করে নার্স, চিকিৎসক, কর্মচারীরা ছিলেন জিম্মি। এখানে যেগুলো দোকান বসাইতো সেই দোকানগুলোর মোট কথা পার মান্থ 500-1000 টাকা করে টাকা নিত এবং তার ভয়ে কোনো কেউ কথা বলতে পারতো না। কর্মচারী থেকে শুরু করে আশেপাশের লোক থেকে শুরু করে কেউ কথা বলতে পারতো না। 2018 সালে 4র্থ শ্রেণীর কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক পদ পেয়ে শক্তভাবে গড়ে তোলে সাম্রাজ্য। নয়ন বাহিনীর নাম ছড়িয়ে পড়ে নগর জুড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মিলন হত্যা মামলায় আসামি হলে গা ঢাকা দেয় নয়ন, কিন্তু বহাল তবিয়তে আছে তার সহযোগীরা। ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, যেহেতু ওটা হিসাব শাখা আটাকে সম্পূর্ণ আলাদা, যেটার সাথে আমার প্রশাসন শাখার কোনো সম্পর্ক নাই। মিডিয়ার সামনে বা এইভাবে বলার আমার কোনো এখতিয়ার নাই। এটা দিতে গেলে আমার পরিচালক মহোদয়ের পারমিশন লাগে। আমি অনেক ছোট চাকরি করি, এটা যদি আপনি কারো কাছে শুনে থাকেন, এক পক্ষে শুনে কোনো জাজ করতে হয় না। সামান্য কথায় আমাকে এখান থেকে ট্রান্সফার করা হয়েছে উইথাউট কোনো সমস্যা। আমি নিজেও জানি না কেন আমি ট্রান্সফার হয়েছি, অথচ আমি কাজ করে গেছি। আমি এখনও কাজ করছি। এখনও যদি নন বাহিনী এসে আমাকে কোনো ট্রাপে ফেলে ট্রান্সফার করে দেয়, আমি ব্যাগ নেবো, চলে যাবো, প্রশ্নও করবো না কেন। আমার সরকারি চাকরি, ট্রান্সফার দিলে আমাকে যেতে হবে, কারণ আমাদের এই ছোটো কর্মচারীতে যাওয়ার জায়গা নেই ভাই। মেডিকেল ক্যাম্পাসের দোকান ভাড়া, সাইকেল গ্যারেজ, ক্যান্টিন, অ্যাম্বুলেন্স আর ওষুধ কোম্পানি সহ বিভিন্ন ক্লিনিকের স্যাম্পল কালেক্টরদের জিম্মি করে মাসোহারা নিত নয়ন ও তার বাহিনী। গাড়ি বাড়ি সহ নয়নের রয়েছে প্রায় 15 কোটি টাকার সম্পদ। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। ক্রিকেট আজ শুরু হচ্ছে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। চেন্নাইয়ে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। প্রথম টেস্টের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টাইগাররা। মানিক মাহমুদের রিপোর্ট। টেস্টে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে এত উত্তেজনা এর আগে কখনো তৈরি হয়নি। লাল বলের ক্রিকেটে বরাবরই দুর্বল বাংলাদেশ। অন্যদিকে টানা 2টি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছে ভারত। তবে নিজেদের টেস্ট ইতিহাসে সেরা সময় পার করছে বাংলাদেশ। মাত্র 2 সপ্তাহ আগেই 2 টেস্টের সিরিজে পাকিস্তানকে তাদের মাটিতেই হোয়াইট ওয়াশ করেছে শান্তর দল। তাই এই সিরিজে টাইগারদের সমীহ করতেই হচ্ছে রোহিত শর্মার টিম ইন্ডিয়াকে। অবশ্য মাঠের লড়াই শুরু হওয়ার আগেই জমজমাট কথার লড়াই, যেই লড়াইয়ে যোগ দিয়েছেন ভারতের কোচ গৌতম গম্ভীর আর অধিনায়ক রোহিত শর্মাও। তবে কথার লড়াই থেকে অনেকটাই দূরে বাংলাদেশ। দারুণ আত্মবিশ্বাস নিয়ে চেন্নাই গেলেও টাইগাররা পা মাটিতেই রাখছেন। অনেকটাই নমনীয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেদের সর্বোচ্চটা দিতে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন টাইগার ব্যাটসম্যান ও বোলাররা। ইংল্যান্ড থেকে দলের সাথে যোগ দিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব ভাই এসেছেন, দলের সাথে যোগদান করেছেন। আমরা তো একটা ভালো সিরিজ শেষ করে আসলাম এবং আমার মনে হয় যে আমাদের যেই সেটআপটা আছে খুব ভালো অবস্থানে আছে। টপ অর্ডাররা রান করেনি, সাদমান একটা ভালো ইনিংস খেলেছে, জাকিরের একটা ছোট ভালো ইনিংস ছিল, বাট যে যে জায়গায় ব্যাটিং করছে আমার মনে হয় মুশফিক ভাই অনেকদিন ধরে ওই জায়গায় ব্যাটিং করছে এবং ভালো করছে, লিটন, মিরাজ। তো খুব বেশি একটা এটা নিয়ে চেঞ্জ করার প্রয়োজন আমার কাছে মনে হয় না আছে, কারণ ওপরে যে 4টা ব্যাটসম্যান আছে তারা ক্যাপেবল ওইখানে ভালো করার। উইকেটের ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি ভালো একটা উইকেটই হবে। খুব বেশি স্পিন বা পেস বোলিং এটা নিয়ে কথা বলতে চাই না। কালকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা উইকেটটা অ্যাডাপ্ট করার চেষ্টা করব, কারণ স্পিন এবং পেস দুই দিক থেকে আমার মনে হয় আমাদের টিমটা ব্যালেন্স আছে। সো খুব বেশি একটা এটা নিয়ে চিন্তার কারণ হবে না। ভারতের বিপক্ষে ম্যাচের ফল কি হবে সেই চাপ নিতে চান না শান্ত, বরং টেস্টের প্রতিটি সেশনে কিভাবে ভালো খেলা যায় সেদিকেই গুরুত্ব তার। রেজাল্ট নিয়ে যদি বলেন, ডে 5 এ লাস্ট সেশনে যে আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা, সো তার আগ পর্যন্ত আমরা জাস্ট চেষ্টা করব যে আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলা। কঠিন একটা প্রতিপক্ষ, এটা আমরা সবাই এগ্রি করি, বাট আসলে প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদেরকে নিয়ে চিন্তা করাটা ইম্পর্টেন্ট। 5টা দিন আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, লক্ষ্য তো একটাই থাকে যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতবো। এ ধরনের সিরিজ তো অবশ্যই যদি ভালো করতে পারি, আমার মনে হয় প্রত্যেকটা টিমই হয়তো আমাদের সাথে আরো বেশি বেশি ম্যাচ খেলতে চাইবে। ভারতের মাটিতে এর আগে 3টি টেস্টই হেরেছিল বাংলাদেশ। এবারের সফরে খেলবে 2টি টেস্ট। 2 দলের মোট 13 টেস্টের পরিসংখ্যানে 11টিতে জয় ভারতের। ড্র হয়েছে 2টি টেস্ট। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।